Hello viewers, welcome back. This is Saidur Rahman. Hope all of you are hidden fine and having a great time. বন্ধুরা, আজকে আমি শেয়ার করব গুরুত্বপূর্ণ 5টা টিপস ক্লোজ টেস্ট উইথ ক্লু সমাধান করার জন্য। এই টিপস গুলো তোমাদেরকে খুব হেল্প করবে তোমাদের এইচএসসি পরীক্ষাতে যে ক্লোজ টেস্ট উইথ ক্লু আসে সেটা খুব সহজভাবে সমাধানের জন্য। সেই সাথে আমরা আজকে এর সাথে এক্সাম্পলও ট্রাই করব, যাতে 5টা বিষয় বা 5টা টিপস এবং এক্সাম্পল দুইটার কম্বিনেশনে তোমাদের কাছে বিষয়টা একবারে পরিপূর্ণ হয়ে যায় এবং ভবিষ্যতে এই টপিকটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ প্রতিদিন আমি চেষ্টা করব তোমাদের ইফেক্টিভ যেই টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপরে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। তাহলে এখন চলো দেরি না করে চলে যাওয়া যাক আজকের টপিকে। প্রথমে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে 5টা টিপসের কথা মাত্র বলেছি সেই টিপস গুলো একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত, যে ট্রিক্স গুলো তোমাকে বা যে টিপস গুলো তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে, যখন তোমরা পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে, যে টেক্সটটা আসবে তোমাদেরকে উইথড্র করার জন্য, সেই টেক্সটটা একটু ফলো করে দেখবা সেই টেক্সটটা কি ট্র্যাডিশনাল হিস্টোরি না টেক্সচুয়াল হিস্টোরি। তো হোয়াট ইজ ট্র্যাডিশনাল হিস্টোরি? বন্ধুরা, ট্র্যাডিশনাল হিস্টোরি হচ্ছে ওই ধরনের গল্প যে গল্পগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, প্রতিনিয়তই আমরা যে গল্পগুলো সম্পর্কে ধারণা রাখি। যেমন ধরো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তারপর আমরা শুনেছি ওই যে ফ্রাস্ট্রেকো, তৃষ্ণার্ত একটা কাক ছিল। এছাড়া ওই যে বাঘ এবং রাখালের যে গল্প টাইপের গল্পগুলো, এই ধরনের গল্পগুলোর কথা বলছি। তোমাদের যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা কি তোমাদের এরকম কি ট্র্যাডিশনাল হিস্টোরি কিনা সেই বিষয়টা একটু ফলো করতে হবে। তারপরে দ্বিতীয়ত, তোমাদের কিন্তু প্যাসেজটা টেক্সচুয়াল হিস্টোরি হতে পারে। যেমন ধরো, আমাদের টেক্সট বইতে যে হিস্টোরিগুলো থেকে থাকে সেটার উপর বেস করে। যেমন ধরো, ইম্পর্টেন্ট লিসন গুলোর মধ্যে নেলসন ম্যান্ডেলা আছে, তাই না? আবার ডেজাপোরা আছে। তো এই যে প্যাসেজগুলো আছে, এটা কি পরীক্ষাতে আসলো কিনা এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে এট ফার্স্ট আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে বিষয়টা, যে যে গল্পটা আমাদের এসেছে ক্লোজ টেস্ট উইথ ক্লু করার জন্য, সেটা কি ট্র্যাডিশনাল হিস্টোরি নাকি টেক্সচুয়াল হিস্টোরি। ওকে। তো দ্বিতীয়ত, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে যে প্যাসেজটা আছে সেটা কি পাস্ট টেন্স ইন্ডিকেটর কিনা। দ্যাট মিনস প্যাসেজটা কি পাস্ট টেন্সে কিনা। এটা কেন বলছি? এর কারণ হচ্ছে, যদি তোমরা দেখো প্যাসেজটা পাস্ট টেন্স নিয়ে আসছে, সেক্ষেত্রে একটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি প্যাসেজে কোথাও ভার্বের ব্যবহার দিয়ে শূন্যস্থান বা গ্যাপ ফিল করতে হয় আমাদেরকে, তাহলে অবশ্যই সেই গ্যাপে 100% ভার্ব গুলা পাস্ট টেন্স হবে। এই জন্য প্যাসেজ পড়ে সেটা কোন টেন্সে আছে সেটা বুঝতে পারাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য টেন্সটা খুব ভালো করে স্টাডি করতে হবে। ওকে। তৃতীয়ত যে বিষয়, সেটা হচ্ছে রিলেশন অফ ওয়ার্ড আফটার গ্যাপ অথবা বিফোর গ্যাপ। ওকে, এটা কেন বলছি বন্ধুরা? মাঝে মধ্যে তোমরা লক্ষ্য করবা যে গ্যাপে যেই গ্যাপগুলো আমাদের ফিল আপ করতে হয়, তারপরের যে ওয়ার্ডটা আছে, যে প্রিপজিশনটা আছে বা যেই ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের উপর বেস করে কিন্তু আমরা তার পূর্ববর্তী গ্যাপটাতে আরেকটা ওয়ার্ড বসিয়ে থাকি। অর্থাৎ গ্যাপ ফিল আপ করার সময় গ্যাপ ফিল আপের ওই ওয়ার্ডটা পূর্ববর্তী ওয়ার্ড বা পরবর্তী ওয়ার্ডের উপর বেস করেও কিন্তু অনেক সময় মাঝে মধ্যে কম্বিনেশনে বসতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো এটাতে ভালো করার জন্য আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, গ্রুপ ভার্ব, এই বিষয়গুলো ভালো করে জানা প্রয়োজন রয়েছে। তারপরে 4 নম্বর অপশন হচ্ছে কেয়ারফুল অ্যাবাউট গ্রামাটিক্যাল ফ্যাক্ট। তো এই জিনিসটা কি? কারণ হচ্ছে, আমাদের যখন গ্যাপ ফিল আপ দেওয়া থাকবে, সেখানে যে ক্লুগুলো দেওয়া থাকবে, যে তথ্যগুলো দেওয়া থাকবে বক্সে, সেই বক্সে কিন্তু হুবহু যে ওয়ার্ডটা আছে সেটা নাও হতে পারে। এমনও হতে পারে, দেখা গেল একটা ওয়ার্ড নাউন হিসেবে দেওয়া আছে, সেই ওয়ার্ডটাকে পরিবর্তন করে আমাকে অ্যাডজেক্টিভ করা লাগতেছে বা ভার্ব করা লাগতেছে। এটা হচ্ছে এক ধরনের গ্রামাটিক্যাল ফ্যাক্ট, এটা আমাদের বুঝতে হবে। এছাড়াও তোমার নাউনের সাথে কি আমাকে এস ইএস যুক্ত করতে হবে কিনা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে কিনা, এই বিষয়গুলো চেঞ্জ করা লাগতে পারে। অর্থাৎ হুবহু যে ওয়ার্ড আছে সেটা পরিবর্তন করা লাগতেও পারে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ওকে। 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ইউজ অফ প্রোভার্ব। যদি কোনো বাক্যের ভিতরে প্রোভার্বের ব্যবহার করা হয়, তাহলে কোনো অবস্থাতে কিন্তু ওই বাক্যটাকে চেঞ্জ করা যাবে না। প্রোভার্বে যে ওয়ার্ডগুলো ছিল হুবহু সেই ওয়ার্ডই হতে হবে। এবং ইউনিভার্সাল যে ওয়ার্ডগুলো আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রেও একই রকমের ওয়ার্ড হবে, কোনো অবস্থাতে আমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবো না। তো বন্ধুরা, এই 5টা পয়েন্ট আমরা জেনে নিয়েছি। এখন আমরা একটা
প্র্যাকটিস করবো এখন এখানে গ্যাপ ফিল আপ প্র্যাকটিস করবো, যেখানে আমি তোমাদেরকে এই 5টা বিষয়েরই যে বিষয়ের উপরেই যে ফোকাস করা হয়েছে শূন্যস্থানগুলোতে, বা এই 5টা বিষয় লক্ষ্য রেখে যে আমাদেরকে গ্যাপ ফিল আপ করতে হবে, এই বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা এখন এক্সারসাইজে চলে যাই। তো বন্ধুরা, প্র্যাকটিস অবশ্যই যাচ্ছি। তো প্র্যাকটিস করার সময় যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে বা ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবা, এবং কোন ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের জন্য ভালো হয় এই বিষয়টাও জানাবা। তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই টপিকটা আনার চেষ্টা করব। তাহলে প্র্যাকটিস উইথ এক্সাম্পলের প্রথমে আমাদের যে গ্যাপ ফিল আপটা দেওয়া হয় সেই বিষয়টা একটু পড়ে নিই। এখানে আসলে কি লেখা থাকে দেখো, এখানে কি লিখেছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ আ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখান থেকে আমাদেরকে একটা সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত শব্দ নির্বাচন করতে বলা হয়েছে। মেক গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা গ্রামাটিক্যাল চেঞ্জ করব। কিছুক্ষণ আগে যেটা বললাম যে গ্রামাটিক্যাল যে ওয়ার্ডগুলোর পরিবর্তন হয়। দেয়ার আর মোর ওয়ার্ডস ইন দ্য বক্স দ্যান ইউ নিড। মাঝে মধ্যে তোমরা দেখবে তোমাদের গ্যাপ ফিল আপ 10টা থাকবে, তবে এবার কিন্তু তোমাদের সিলেবাসে 14টা গ্যাপ থাকবে, তো সেক্ষেত্রে দেখবে যে 16টা দিয়ে দিয়েছে। এখানে যেহেতু আমরা 10টা নিয়ে এক্সারসাইজ করব, তো দেখা যাবে যে 10টার জায়গায় 12টা দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, একটা ওয়ার্ড দ্বিতীয়বার ব্যবহার হবেই না, অধিকাংশ সময় এই বিষয়টাই ঘটবে, এবং 2টা ওয়ার্ড বাদ থেকে যেতে পারে। ঠিক আছে, অবশ্যই 2টা ওয়ার্ড কিন্তু বাদ থেকে যাবে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, তাহলে চলো প্যাসেজটা পড়া শুরু করি। বন্ধুরা, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি আমরা প্যাসেজ পড়ে বুঝতেই না পারি অর্থগুলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে একটা যে কোনো প্রশ্নের সমাধান করা। এই জন্য আমাদের ভোকাবুলারি লেভেলকে স্ট্রং করতে হবে। আমরা প্রতিদিনই চেষ্টা করব, যখনই যে গল্পটা পড়তেছি, যে প্যাসেজটা পড়তেছি, সেখানে যে নতুন ওয়ার্ডগুলো আছে সেগুলো স্যানোনিম অ্যান্টোনিমের সাথে একবারে শিখে ফেলা। তাহলে ডে বাই ডে আমাদের ভোকাবুলারি ইনক্রিজ হবে, এবং আমরা যে কোনো নতুন কিছু করতে গেলে সেই নতুন শব্দগুলো আমাদেরকে নতুন আর একটা বাক্য বুঝতে হেল্প করবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে। প্রথম ওয়ার্ড, নো আদার ওয়ার্ড ইজ সো সুইট অ্যাজ দ্য ওয়ার্ড মাদার। পৃথিবীতে এমন অন্য কোনো শব্দ নাই মা ডাকের মতো। অর্থাৎ মায়ের মতো পৃথিবীতে এমন কোনো কি নেই, মিষ্টি কোনো শব্দ নেই। তাহলে মাকে নিয়ে একটা প্যাসেজ এখানে লেখা হয়েছে। দেখো এই প্যাসেজটা কিন্তু প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটর ইজ দেওয়া আছে। তাহলে এই বাক্যগুলোতে যে ভার্ব গুলো হবে সেই ভার্ব গুলো কিন্তু প্রেজেন্ট টেন্সই হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ওখানে পয়েন্টে কি বলেছিলাম যে প্যাসেজটা কি তোমার প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটর না পাস্ট টেন্স ইন্ডিকেটর, এটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কারণ যদি বাক্যের ভিতরে ভার্ব ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও সেই ভার্বটা কিন্তু সেই টেন্সের উপরে বেস করেই হবে। তবে তোমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুতে ভার্বের ব্যবহার একটু কমই থাকে। ভার্ব ছাড়া অন্যান্য যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলোকে একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এবার একটু দ্বিতীয় লাইনটা ফলো করি আমরা। প্রথম লাইনে কোনো গ্যাপ ছিল না। দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে, ইট ইজ ডট 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 আপ উইথ আওয়ার এক্সারসাইজ, মানে এক্সিস্টেন্স। আচ্ছা, এক্সিস্টেন্স, তাহলে এটা আমাদের এক্সিস্টেন্স, অস্তিত্বের সাথে কি আছে। দেখো এখানে আপ আছে, তাই না? দেখো এখানে আপের আগে যে ওয়ার্ডটা হতে পারে সেটা এখান থেকে কোনটা হতে পারে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো এখানে এতগুলো ওয়ার্ড আছে, এটার সাথে শুধুমাত্র মিক্সটাই মেলে, কিন্তু আমরা এখানে হুবহু এই বাক্যে মিক্স দিতে পারবো না, কারণ ইটস আ প্যাসিভ সেন্টেন্স। আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে ভার্বের ভি3 ফর্ম হয়। তাহলে দেখো আমরা এখানে কিন্তু মিক্স থেকে মিক্সড লিখেছি। এখানে গ্রামাটিক্যাল একটা চেঞ্জ তো হয়েছেই, শুধু তাই নয়, আপ থাকলে এই শব্দগুলোর সাথে যেই ওয়ার্ডটা মিলে সেটা কিন্তু একমাত্র মিক্সড। তাহলে আমরা এখানে মিক্সডটা যে বসিয়েছি, আপ কিন্তু আমাদেরকে হেল্প করেছে। তাহলে ওখানে দেখো আমি কি বলেছিলাম, যে রিলেশন অফ ওয়ার্ড আফটার গ্যাপ, আফটার গ্যাপের পরে যে গ্যাপ মানে যে ওয়ার্ডটা থাকবে সেটার সাথে কিন্তু একটা রিলেশন মাঝে মধ্যে তৈরি হতে পারে। তাহলে এখান থেকে দেখো এই ক্লুটাও মিলে গিয়েছে, তারপরে আমাদের গ্রামাটিক্যাল যে ফ্যাক্ট আছে সেটাও কিন্তু মিলে গিয়েছে। তাহলে আমরা কেন এখানে মিক্সড বসাবো, কারণ গ্রামাটিক্যাল চেঞ্জ প্যাসিভ অনুসারে হয়েছে, এবং আপ আমাদেরকে বলছে যে তুমি এখান থেকে মিক্সডটাকেই নিতে পারো, অন্য কোনোটা বসালে এটার সাথে ম্যাচ হবে না। তাহলে ইট ইজ মিক্সড আপ উইথ আওয়ার এক্সিস্টেন্স, এটা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, মানে মা ডাকটা, তাই না? এবার দেখো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা পড়বো। এভরিওয়ান স্টার্টস হিজ লাইফ, প্রতিটা মানুষই কি করে, তার জীবনটা শুরু করে উইথ দ্য ডট 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 অফ দ্য ওয়ার্ল্ড মাদার ফার্স্ট। অর্থাৎ মা ডাকের মধ্য দিয়ে কি করে, ঠিক আছে, উচ্চারণগুলো শুরু করে তাদের, তাই না? দেখবা যে একটা শিশু যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু সর্বপ্রথম সে মা ডাকটা দিয়ে থাকে। তাহলে প্রতিটা মানুষই মূলত কি করে, তার জীবনের শুরুটা মানে শুরুর কথাবার্তা গুলা বা শুরুর উচ্চারণ গুলো মা ডাক দিয়ে শুরু করে। তাহলে দেখো এখানে একটা ক্লু আছে, সেটা হচ্ছে গিয়ে দা, তাই না? আর্টিকেল, আর্টিকেলের পরে যেহেতু একটা গ্যাপ,
তো একটা ওয়ার্ড বসবে, আমরা জানি যে আর্টিকেলের একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে যে ওয়ার্ডটা বসে সেটা নাউন হয়। তাহলে এখানে আমরা কি বসাবো, একটা নাউনকে বসাতে হবে। তাহলে এখানে ডাকা বা উচ্চারণ, এই যে দেখো আটার আছে, এটা হবে, কিন্তু আটার তো এই বাক্যে ভার্ব হিসেবে দেওয়া আছে। এখন আমরা হুবহু যদি এখানে আটার বসাই তাহলে কিন্তু শব্দটা বা সেন্টেন্সটা হবে না। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, নাউন তৈরি করে ফেলতে হবে বা নাউনে রূপান্তর করতে হবে। এখানে গ্রামাটিক্যাল পরিবর্তনের একটা বিষয় চলে আসলো। তাহলে এটাকে আমরা যদি নাউন করি তাহলে কি করতে হবে, ANCE এটা ইউজ করতে হবে, অর্থাৎ utterance অফ দ্য ওয়ার্ড মাদার ফার্স্ট। দেখো তাহলে আমরা কিন্তু ভার্বকে চেঞ্জ করে এখানে নাউন করেছি এই আর্টিকেলের কারণে। তাহলে এখানেও একটা কি হয়েছে, তোমার গ্রামাটিক্যাল যে একটা চেঞ্জের বিষয়টা আছে সেটা কিন্তু এখানে ঘটেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা তাহলে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা দুইটা বাক্য বা তিনটা বাক্য ইতিমধ্যে পড়ে ফেলেছি, তিনটা বাক্য দিয়ে দেখো টেন্স কিন্তু প্রেজেন্টই আছে, পরিবর্তন হচ্ছে না। এবার সি নাম্বারটায় আসা যাক। দেখো এখানে দিস আছে, এটা একটা প্রোনাউন যেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক প্রোনাউনের পরে যে ওয়ার্ডটা বসে সেটা কিন্তু সবসময় নাউন হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমাকে একটা নাউন আমি অবশ্যই বসাবো, কিন্তু আমি কোন নাউনটা বসাবো সেটা আমাকে হেল্প করবে এই বাক্যের পরবর্তী যে অংশগুলো আছে সেটার উপরে বেস করে। ঠিক আছে, দেখো দিস ডট 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 লাস্ট টু দ্য এভরি চাইল্ড, মানে শিশুদের সর্বশেষ পর্যন্ত, মানে এভরি চাইল্ড আনটিল ড্যাশ, মানে একবারে জন্ম থেকে শুরু করে কি পর্যন্ত, আনটিল মৃত্যু, আনটিল ডেথ। আনটিল ডেথ, দেখো আনটিলের সাথে ডেথ মিলতেছে, আনটিল ডেথ। তাহলে দিস এটার পরে একটা যদি নাউন ব্যবহার করি, এখান থেকে কোনটা আসে, আমরা কিন্তু ডাকের কথা বা উচ্চারণের কথা কিছুক্ষণ আগে বললাম, মা ডাকের কথা। তাহলে এখান থেকে আমরা এই যে ওয়ার্ড শব্দটা আছে এই শব্দটা এখান থেকে নিতে পারি। দিস ওয়ার্ড লাস্ট, মানে এটা দীর্ঘস্থায়ী হয় কোন পর্যন্ত, লাস্ট অফ দ্য এভরি চাইল্ড আনটিল ডেথ, একটা শিশুর শুরু থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। আনটিলের পরে কি হয়, একটা প্রিপজিশন, সেটার পর একটা নাউন দিতে হবে, তাহলে মৃত্যু পর্যন্ত আমরা এখানে ডেথ ব্যবহার করব। দেখো ডেথ হুবহু ওখানে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে মা ডাকটা এতটাই মধুর যে তোমার জন্ম থেকে শুরু হওয়া পর্যন্ত একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটা বলে থাকি, খুবই মধুর একটা ডাক। পরবর্তী বাক্যটি একটু লক্ষ্য করা যাক। দেখো কি বলা হয়েছে এখানে, ইট ইজ মাদার, এখানে হু ব্যবহার করা হয়েছে। এই হু কিন্তু ইন্টারোগেটিভ না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই হু দ্বারা মায়ের কথাই বোঝানো হয়েছে। ইট ইজ মাদার হু ফার্স্ট বিকামস, যে কি পরে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে, ড্যাশ উইথ আওয়ার হ্যাপিনেস, টাস্ট উইথ আওয়ার হ্যাপিনেস। ঠিক আছে, টাস্ট উইথ আওয়ার হ্যাপিনেস, এখানে আমরা টাচের সাথে ইডি যুক্ত করব। দেখো এখানে টাস্ট ই আছে, আমরা হুবহু এখান থেকে কি ব্যবহার করব, টাস্ট উইথ আওয়ার হ্যাপিনেস। আমাদের যে আনন্দ, আহ, আনন্দ এবং দুঃখের যে উপলব্ধি আছে একমাত্র মাই কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে, মায়ের মনে এতটাই সফট থাকে। ঠিক আছে, উইথ আওয়ার হ্যাপিনেস অ্যান্ড সরো, সবকিছু আমাদের মা বুঝতে পারে। তারপরে দেখো কি বলা হয়েছে এখানে, উইড হ্যাশ ডট 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 এফ নাম্বারে অ্যাবাউট দ্য মাদার অফ বায়োজিৎ বোস্তমি, ডট 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 কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো এখানে কি বলা হয়েছে, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাও একটা প্রপার নাউন, তারপরে বায়োজিৎ বোস্তমি এটাও কি একটা প্রপার নাউন। তাহলে একটু ভাবো তো এখানে তোমরা, এখানে আমরা কি ইউজ করতে পারি, তোমরা একটু ট্রাই করে বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা। আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা, তোমরা এফ নাম্বারটা কি ট্রাই করেছো কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাবা। অবশ্য আমি এখনই উত্তরটা তোমাদেরকে বলে দিব। তবে এফ নাম্বারটা তোমরা এখানে না পারলেও জি নাম্বারটা কিন্তু তোমরা 100% পারবা। কেন পারবা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি বায়োজিৎ বোস্তমি এটাও একটা প্রপার নাউন, আর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাও একটা প্রপার নাউন। আমরা জানি যখন একটা বাক্যের ভিতরে দুইটা প্রপার নাউন বা অন্য কোনো নাউন থাকে সেটা কানেক্ট করার জন্য আমাদেরকে বাক্যে অ্যান্ড এই ধরনের কানেক্টরকে আনতে হয়। তাহলে আমরা এখানে জিতে ব্যবহার করব অ্যান্ড, এটা 100% শিওর যে এখানে অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে আমরা সম্পর্কে, দেখো আমরা জানি, উই নাও অ্যাবাউট দ্য মাদার অফ বায়োজিৎ বোস্তমি অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আমরা জানি কাদের সম্বন্ধে, বায়োজিৎ বোস্তমি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাদের সম্বন্ধে। তাহলে এখানে সম্পর্কে অ্যাবাউট কি, অ্যাবাউট জানা বোঝাচ্ছে, তাহলে উই নাও ব্যবহার করতে হবে। এখানে আমরা নাও কে ব্যবহার করব, KNOW নাও। দেখো বন্ধুরা, আমি ভার্বের কথা তোমাদেরকে বলেছিলাম, যদি পাস্ট ইন্ডিকেটর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু নো না লিখে এখানে পাস্ট ফর্ম লিখতাম নো এর, কিন্তু দেখো এটা প্রেজেন্ট ইন্ডিকেটর ছিল, এই একমাত্র ভার্ব এখানেই ব্যবহৃত হয়েছে। উই এর পর এখানে নো হবে, কারণ বাক্যটা তো কোথাও ভার্ব ব্যবহার করা হয়নি। তাহলে এই বাক্যে ভার্ব হবে নো। তাহলে উই নো আবার দ্য মাদার অফ বায়োজিৎ বোস্তমি, এবং এখানে অ্যান্ড হবে কানেক্টর ইন্টারজ্যাকশন, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আচ্ছা, তো তারপরে চলো আমরা এইচ নাম্বারটা করব এখন। এবার চলো পরবর্তী বাক্যটা দেখে নেওয়া যাক, দা পজিশন অফ প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে কি হবে? প্রিপজিশনের পরে অবশ্যই নাউন হবে। তাহলে দা পজিশন অফ ড্যাশ, তাহলে দা পজিশন অফ মাদার হবে। দেখো এখানে মাদার হওয়ার পরে এই মাদারটা কিন্তু যুক্ত হয়ে এখানে একটা ফ্রেজাল এক্সপ্রেশন হয়ে গেছে, অর্থাৎ গুচ্ছ শব্দ। দা পজিশন অফ মাদার একটা ফ্রেজের মতো কাজ করতেছে। মায়ের অবস্থান ইজ গিভেন দেওয়া হয়, দ্য হাইয়েস্ট প্লেস সর্বোচ্চ স্থান, ইন ড্যাশ রিলিজিয়ন ইন এভরি রিলিজন প্রতিটা ধর্মতে। তাহলে ইন এর পরে এখানে আমাকে একটা নাউন ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে এভরি রিলিজন, এই এভরিটা আমরা এখানে ব্যবহার করতে পারি প্রত্যেকটা ধর্মে। এই বাক্যটাতে দেখো অনেকগুলো ফ্রেজ কিন্তু ব্যবহার করা হয়েছে। দ্য হাইয়েস্ট প্লেস এটা একটা ফ্রেজ, ইন এভরি রিলিজন এটা একটা ফ্রেজ, তারপরে দেখো দ্য পজিশন অফ মাদার এটা একটা ফ্রেজ। তো বাক্যকে বড় করতে হলে কিন্তু ফ্রেজের ব্যবহার করাটা খুবই জরুরি। তো ফ্রেজ নিয়ে বন্ধুরা তোমরা ক্লাস চাও কিনা আমাকে কিন্তু জানিও, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ক্লাস চাও কিনা জানিও। তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা, আমাকে জানাবা যে কোন ধরনের টপিক নিয়ে ভিডিও করলে তোমাদের জন্য ভালো হবে, তোমাদের সমস্যাগুলো আসলে কোথায়। তাহলে আমি প্রথমে সেই সকল টপিকগুলো নিয়ে তোমাদের জন্য নিয়মিত ভিডিও মেক করব, ঠিক আছে? তো এবার চলো লাস্টের বাক্যটাতে আমরা চলে যাই। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, খুব কঠিন কিন্তু নয়, দেখেছো খুব কঠিন নয়, চেষ্টা করলে পারা যায় একেবারে। এই জন্য কিন্তু তোমাকে বাক্য পড়ে বুঝতে হবে, এবং আমি যে 5টা পয়েন্টের কথা বলেছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সেগুলো কিন্তু এখানে ফলো করা হচ্ছে। ইট ইজ সেইড বাই আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্যাট, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্যাট হেভেন ইজ দ্য ড্যাশ অফ দ্য মাদার, হেভেন ইজ দ্য ফিট অফ দ্য মাদার, কি মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেস, ফিট পা। এখানে তুমি চাইলেও অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবা না। এটা ছিল ওই যে 5 নাম্বার পয়েন্ট, ফ্রেজাল এক্সপ্রেশন বা প্রোভার্বস। দেখো এটা কিন্তু একটা প্রোভার্বস, এই জন্য ইনভার্টেড কমা দিয়ে এই অংশটা লেখা হয়েছে, ঠিক আছে? তো প্রোভার্ব থাকলে সেখানে যে ওয়ার্ড হবে আমাকে ওই ওয়ার্ডে কিন্তু দিতে হবে, আমি এখানে কোনো পরিবর্তনই করতে পারবো না। তাহলে এই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেসে একটা প্রভাব কিন্তু ব্যবহার করা হয়েছে, এরকম বাক্যতে মাঝে মধ্যে প্রোভার্বও ব্যবহার করা হয়ে থাকতে পারে। তো দেখো তাহলে আমরা যে এই গ্যাপটা ফিল আপ করেছি, আমাদের যদি শব্দার্থ লেভেল স্ট্রং না হতো, তাহলে আমরা এটা যদি পড়তে না পারতাম, তাহলে কিন্তু শব্দার্থ তৈরি করাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াতো। শব্দার্থগুলোতে তোমরা নিশ্চয়ই ফলো করেছো, প্রতিটা বিষয়ের উপরেই কিন্তু বেস করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো হয়েছে, তাই না? তো আমি আশা করব তোমরা অবশ্যই যখনই নতুন কোনো বাক্য পড়বা করবা বা কোনো প্রশ্ন সমাধান করবা, সেক্ষেত্রে শব্দ ভান্ডারকে বাড়াবা এবং এই 5টা স্টেপ ফলো করে কি করবা, বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবা। তো বন্ধুরা এই ক্লোজ টেস্ট উইথ ক্লু নিয়ে বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে আমার কিন্তু ইতিমধ্যে আরেকটা ক্লাস আপলোড করা আছে, তোমরা সেই ক্লাসটা দেখে নিও। যশোর বোর্ড 2019-এর খুব সহজে ক্লোজ টেস্ট উইথ ক্লু, সেই ক্লোজ টেস্ট উইথ ক্লুটাও দেখে নিতে পারো তোমরা। আমি ডেসক্রিপশনে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে ওখানে দেখো যে আমি কিন্তু আরো ডিটেইলসে তোমাদেরকে ক্লোজ টেস্ট উইথ ক্লু সমাধানের উপায়গুলো ওখানে আলোচনা করেছি। তো এইভাবে ডে বাই ডে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের অভিমত জানিয়ে কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করো তোমরা। আর যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, তাই যদি তোমার মনে হয় এখানে থাকলে ভালো কিছু পাওয়া যাবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার ফ্রেন্ডদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন আরো একটা টপিক নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি, ভালো থেকো সবাই।